জয়েন্ট ফ্রেন্ড, এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে আর্টিকেল 32, আমরা যাকে বলি আমরা আর্টিকেল 32, এটি কোথায় আছে? এটি আছে মৌলিক অধিকারে। তো আমরা মৌলিক অধিকার দেখেছি যে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার, কিন্তু 32কে কেন একটা স্পেশাল বলে আমরা জানছি। এই আর্টিকেল 32 আছে বলেই কিন্তু আমরা 12 থেকে 35 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি। যেমন হচ্ছে স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংস্কৃতিক অধিকার, চলার অধিকার, ঘোরার অধিকার। তো এগুলোকে প্রোটেকশন কে করবে? তো সেটাই বলা হয়েছে আর্টিকেল 32-এ, যে তোমার যে মৌলিক অধিকারকে মৌলিক অধিকার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আর্টিকেল 32-এর। যদি আর্টিকেল 32 বাদ চলে যায়, যদি তোমার মৌলিক অধিকার আছে, তোমার দায়িত্ব কে নেবে? তুমি চলার অধিকার, বলার অধিকার, ঘোরার অধিকার, পড়ার অধিকার, খাওয়ার অধিকার, তোমার অধিকারগুলো যে আছে, এই দায়িত্বটা কে নেবে? সেটা বলছে আর্টিকেল 32 নেবে। এটা আর্টিকেল। তো আর্টিকেল 32-এ সাধারণত কি বলছে দেখো। তো আর্টিকেল 32-এ সাধারণত বলছে যে আমরা এর আগে আর্টিকেল 32 আগে 31 পর্যন্ত আমরা পড়েছি। আর্টিকেল 32-এ বলছে যে সংবিধানের, এটি হচ্ছে আর্টিকেল 32, যাকে সোল মানে হচ্ছে আত্মা। কি? আত্মা, শরীরের আত্মা। শরীরের আত্মা মানে এটা শরীরে যদি না থাকে, আর্টিকেল 32 না থাকে, তাহলে সংবিধানে কোনো কাজকর্মই চলবে না, মানে মৌলিক অধিকারের বাদই হয়ে যাবে। যেমন আমার শরীরে যদি আত্মা না থাকে, যদি, তো আমি না কথা বলতে পারবো, না ঘুরতে পারবো, না কিছু করতে পারবো, মানে আমি ডেড। তো ঠিক একই রকম যদি আর্টিকেল 32 না থাকে, তো মৌলিক অধিকার একবারে ডেড। তারপরে বলছে যে হার্ট হচ্ছে হৃদয়। আর্টিকেল 32-কে হৃদয় বলা হয়েছে। ভীমরাও আম্বেদকর আর্টিকেল 32-কে আত্মা এবং হৃদয় বলে বর্ণনা করেছেন। যদি আত্মার এই হৃদয় যদি না থাকে, যদি, তো আর্টিকেল মৌলিক অধিকার বাদ। তো ঠিক একই রকম এখানে বলা হয়েছে হৃদয়। তারপরে বলছে যে আর্টিকেল 32 কী করে, যে প্রোটেকশন দেয়। প্রোটেকশন মানে কি? বাইরে থেকে কেউ যেমন একে ছিটছাড় না করতে পারে। অন্য কোনো আর্টিকেল আছে যেমন তোমাকে কেউ যদি জামা কাপড় পরে কিসের জন্য? ভিতরের চামড়াকে সুরক্ষিত করার জন্য, ভিতরের তাপ থেকে বাঁচার জন্য, ধুলো কণা থেকে বাঁচার জন্য। ঠিক একই রকমভাবে এই আর্টিকেল 32 পুরো মৌলিক অধিকারগুলোকে প্রোটেকশন করে, যে কেউ যেমন এর কোনো ক্ষতি না করতে পারে সেভাবে। আর এটি গ্যারেন্টেড, মানে এটা কিলাই, যে গ্যারেন্টি নেই, যাকে আমরা গ্যারেন্টি বলছি, গ্যারেন্টি নেই যে এটা গ্যারেন্টি কাজ করবে। কিসের জন্য? আর্টিকেল 32 আছে বলে কাজ করবে। তো আর্টিকেল 32-এর পাওয়ার সাধারণত কি পাওয়ার তার জন্য বলেছে, এখানটায় বলেছে যে সাধারণত যে রিট বার হবে 5 প্রকার, রিট টাইপ অফ 5 প্রকারের রিট বার করা যাবে। তো এই রিটগুলো কি আমরা আলোচনা করব পরে, কিন্তু আর্টিকেল 32-এর তুলনায় 5 প্রকারের রিট বার করা যায়। এই রিট হচ্ছে সাধারণত যাকে আমরা লেক জারি বলি বাংলাতে। তো লিক, যাকে বলা হয় অর্ডার অফ কোর্ট। কোর্টের অর্ডার 5 টাইপের হয় সাধারণত, কিন্তু এই 5 টাইপের কোন কোর্টে বার করতে পারবে? যেমন হচ্ছে আমরা জানি সাধারণত 3 রকমের কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। তো এখানটায় মৌলিক অধিকার যে আর্টিকেল 32, এখানটায় মৌলিক অধিকারের ক্ষেত্রে তোমার কেউ যদি তোমাকে মৌলিক অধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট আর্টিকেল 32 প্রয়োগ করে কিন্তু তুমি সুপ্রিম কোর্ট যেতে পারবে। এবার সমস্যা হচ্ছে যে আর্টিকেল 32 তো সবার জন্য নয়। যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, ওর ধরো সোশ্যাল মিডিয়াতে সমস্ত ছবি যে কেউ ওর ছেড়ে দিয়েছে। এবার ওর মৌলিক অধিকার কি? ওর প্রাইভেসি। আর্টিকেল 21-এ বলেছিলাম আমরা, আর্টিকেল 21-এ ওর ব্যক্তি এবং প্রাইভেসি স্বতন্ত্র আছে। তো ওর যে কোনো পার্সোনাল ছবি ফেসবুকে, ইউটিউবে সব ছেড়ে দিচ্ছে। ও কোথায় যাবে? প্রথমত ওর কাছ থেকে দিল্লি হচ্ছে সুপ্রিম কোর্ট, আর হাইকোর্ট হচ্ছে কলকাতা, আন্দামান নিকোবর দ্বীপ মানে কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে। তো ওর ক্ষেত্রে দিল্লি দূর হয়ে যাবে, ওর ক্ষেত্রে কাজ হবে হাইকোর্ট। তার জন্য বলা হয়েছে ও যদি 32 প্রয়োগ করে যেতে চায়, তাহলে কিন্তু ও সুপ্রিম কোর্ট যেতে পারে। কোথায় যেতে পারে? ও সুপ্রিম কোর্ট যেতে পারে, ওর সমস্ত মৌলিক অধিকারের ব্যাপারে সমস্ত কেস নিয়ে ডাইরেক্ট। এরকম হয় যদি। আর বলছে যদি কাছে যদি আর হাইকোর্ট পড়ে, তো আর্টিকেল 226 প্রয়োগ করে মৌলিক অধিকারের রক্ষার জন্য ডাইরেক্ট
ও সুপ্রিম কোর্ট তো যেতে পারে এবং আর্টিকেল 226কে প্রয়োগ করে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্ট ঠিক একই কাজ করবে যেটা সুপ্রিম কোর্ট যেটা করছিল, ওর মৌলিক অধিকারের রক্ষা করবে। ওর যে ছবি ফেসবুক ইউটিউব ইনস্টাতে ছেড়ে দিচ্ছে, ধরো প্রাইভেসি হতে পারে, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করার ক্ষমতা রাখে। তো এটা এখানটায় সাধারণত বলা হয়েছে এখানটায়। কিন্তু এছাড়াও যে 5 প্রকারের রিট, সেটা আমরা জানার চেষ্টা করবো যে 5 প্রকারের রিট কি। 1 নম্বরে হচ্ছে হোবিয়াস কার্পাস, হোবিয়াস কার্পাস একটা। 2 হচ্ছে ম্যান্ডামাস। 3 হচ্ছে কোয়ারেন্ট, 3টে হলো। 4 নম্বর হচ্ছে প্রোহিবিশন। 5 নম্বর হচ্ছে সার্জারি। আমরা এবার এক এক করে পড়তে শুরু করব। এই 5 প্রকারের কিন্তু রিট বার করা যায়, যে কোনো শর্ট কোশ্চেনে এমসিকিউ যে কোনো হয়। তো 5 প্রকার ভারতীয় সংবিধানে আর্টিকেল 32-এ কত রকম টাইপের রিট বার করার কথা বলা আছে। টাইপ অফ 5 কী হোবিয়াস কার্পাসের পর চলে আসবে ম্যান্ডামাসের কোয়ারেন্টের পরে আসবে প্রোহিবিশনের পরে আসবে সার্জারি। এই 5 প্রকারে কিন্তু রিট বার করা হয়েছে। এই 5 প্রকারের রিটের এবং আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা রিটের আলাদা আলাদা কাজ আছে। যেমন প্রথমে আমি যদি দেখি, যদি হোবিয়াস কার্পাস, যাকে বাংলায় যাকে বলে পরমাদেশ এবং পরমাদেশকে যাকে বলছি পরমাদেশ ম্যান্ডামাস, একে বলে বন্দি প্রত্যক্ষকরণ। হোবিয়াস কার্পাসকে বাংলায় বলা হয় বন্দি প্রত্যক্ষকরণ। একে বন্দি প্রত্যক্ষকরণ মানে কি, যেমন দেখো হোবিয়াস কার্পাসের হচ্ছে ইংরেজি বেশি ইউজ হবে। হোবিয়াস কার্পাস হচ্ছে টু হ্যাভ দি বডি, মানে মনে করো যদি কেউ কোনো পুলিশ অফিসার কাউকে যদি গ্রেপ্তার করে, তো ওর বডি মানে শরীর সহ ম্যাজিস্ট্রেটের সামনে ওকে হাজির করতে হবে 24 ঘন্টার মধ্যে। একে ব্যক্তি স্বাধীনতা বলা হয়েছে। কোনো পুলিশ অফিসার এই হোবিয়াস কার্পাসের প্রয়োগ যদি করে, তাহলে ওকে কি করতে হবে বলছে, টু হ্যাভ দি বডি, শরীর সমেত ওকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তুলতে হবে। সাধারণত দেখো, কোনো পুলিশ অফিসার যদি কাউকে ধরে নিয়ে যাওয়ার পর ওকে থানাতে ভরে রেখে দেয়। মনে করো টাকা চুরির ক্ষেত্রে বা ফাঁসিয়েছে বা কোনো মেয়েকে নিয়ে চলে গেছে, নিয়ে ওকে জবরদস্তি টাকা দিয়ে ওকে ভর করে রাখা হয়েছে, ওকে 10 দিন 12 দিন ধরে পিটাবার জন্য রাখা হয়েছে। তখনই কি করবে, হোবিয়াস কার্পাস প্রয়োগ করতে পারবে ওই ব্যক্তির ফ্যামিলি, কেউ কোনো বন্ধু কোনো আত্মীয়। তখন প্রয়োগ কি করবে, হোবিয়াস কার্পাস প্রয়োগ করে তখন ডাইরেক্ট কোথায় যাবে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যেটা কাছে হবে। আমাদের কাছ থেকে হাইকোর্ট কাছে, কলকাতা থেকে দিল্লিতে আমাদের দূর হবে, তো আমরা হাইকোর্টে যাব। হাইকোর্টে যাওয়ার পর তখন আমি কেসটা সম্পূর্ণ বিবরণ বলবো। আমাকে তার সামনে কিন্তু একটা প্রুফ থাকতে হবে যে পুলিশ অফিসারে ধরে নিয়ে গেছে 5 তারিখ, এবং 5 তারিখ থেকে আজকে এই টাইমে ভিডিও যখন ধরে নিয়ে যাবে তখন ভিডিও করে রাখতে হবে, একটু সামান্য হলেও 5 সেকেন্ডও ভিডিও করে রাখতে হবে। আজকে এই টাইমে ধরে নিয়ে গেছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ হয়ে যাচ্ছে, এখনও কিন্তু ম্যাজিস্ট্রেট সামনে হাজির করেনি, ওকে থানায় ভরে রেখেছে এবং পিটাচ্ছে। এরকমভাবে কিন্তু কোথায় যেতে হবে, কোর্টে যেতে হবে। কোর্টে বলতে গেলে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে গিয়ে হোবিয়াস কার্পাসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু যেই থানার অন্তর্গত ওকে ধরে নিয়ে গেছে, সেই সঙ্গে ফ্ল্যাক্স মেল চলে আসবে। সঙ্গে সঙ্গে নয়, কোর্ট রেজিস্ট্রেট মানে কেস রেজিস্ট্রেট হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তখন ওইখানটায় বলবে তুমি এত তারিখ ধরেছো ওকে, এখনও পর্যন্ত কেন ছাড়েনি। যদি সঙ্গে সঙ্গে যদি না অ্যাকশন নেয়, যদি জজের সামনে না নেয়, তো পুরো থানাকে টার্মিনেট করে দেওয়ার ক্ষমতা কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের আছে। এরকম প্রয়োগ করতে পারে। এরকম মনে করো এখানটায়, বুঝতে পারলাম। এখানটায় যদি কাউকে জবরদস্তি করে কিন্তু ভরে রাখা হবে না। আমরা জানি 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। আমরা আর্টিকেল 22-এ এর মানে বিস্তারিত আলোচনা করেছি, আর আলোচনা করব না, এটুকু আমাকে ধ্যানে রাখতে হবে। তারপরে আমরা হচ্ছে ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ মানে আদেশ করছে। ওই কমান্ড, কে কমান্ড করবে, ওই কমান্ড মানে আদেশ দিবে, সর্বোচ্চ আদেশ হচ্ছে যে পাবলিক ডিউটিকে আদেশ করা হয়েছে যে ও নিজের কাজ ঠিকঠাক পর্যন্ত করে। যদি সকাল 9টায় যদি অফিস খোলে, 9টা থেকে 4টে পর্যন্ত বা 10টা থেকে 5টা পর্যন্ত তোমার ডিউটিটা ঠিকঠাক টাইমে করতে হবে, তোমাকে ঠিক টাইমে করতে হবে। এখানটায় বলা হয়েছে ম্যান্ডামাস, পরম আদেশ অর্ডার করা হয়েছে। এবং রাইট টু ডিউটি মানে ডিউটি কাদের ক্ষেত্রে ডিউটি আদেশ করা হয়েছে, রাষ্ট্রপতি আর রাজ্যপাল বাদে।
রাষ্ট্রপতি আর রাজ্যপাল বাদে রাষ্ট্রপতি রাজ্যপালকে কেউ অর্ডার করতে পারে না। এদেরকে কেউ যদি অর্ডার করে বা এদেরকে কোনো ক্রিমিনাল কেস চলে না, দেওয়ানি কেস চলে কিন্তু ফৌজদারি মানে মারপিট ঝড়া কেস চলে না, এরকম টাকা ফাইন হবে। কিন্তু এরা যতক্ষণ নিজের পদে থাকবে ততক্ষণ এদের পর্যন্ত কোনো কেস হবে না, এদেরকে কোনো আদেশ চলবে না, কার রাষ্ট্রপতি আর রাজ্যপাল। কিন্তু পাবলিক ডিউটি যারা আছে, যেমন হচ্ছে সরকারি কাজের যেগুলো হোক, স্টেট ব্যাংক হোক, টিচার হোক, ব্লকের হোক, যে কোনো সরকারি দপ্তরের পাবলিক ডিউটি ওদেরকে আদেশ করা হয়েছে তোমাদের নিজস্ব ডিউটি ঠিকভাবে তোমাদেরকে করতে হবে। যদি ডিউটি না করো তো ম্যান্ডামেস পরম আদেশ জারি করা হবে। কীভাবে পরম আদেশ জারি করবে? দেখো, যখনই কোনো ব্যক্তি ধরো 9টার সময় অফিস খুলছে ও আর 4টের সময় বন্ধ, 4টের সময় বন্ধ হচ্ছে সাধারণত, কিন্তু ও ব্যক্তি আসছে 11টার সময় আর 3টের সময় চলে যাচ্ছে, ঠিক রেগুলার প্রতিদিন এরকম কাজ করছে, তখন তোমার কি করতে হবে, এর ভিডিও বানিয়ে নিতে হবে বা কোনো কিছু একটা যেখানটায় সই করছে, কটার সময় সই করছে যদি লেখা থাকছে সেটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার পর তোমাকে ঠিক একই রকম প্রসেসে ওর ব্যাপারে যত আছে ও চাকরি পর্যন্ত বাদ যেতে পারে যদি এরকম ডিউটিতে ফাঁকি মারে, যদি ডিউটিতে, তখন তোমাকে প্রয়োগ করতে হবে। যদি কোনো বড় অফিসার হোক বা জেলা হোক বা তোমার যে কোনো যদি শত্রুতা থাকুক বা না থাকুক, মানুষের উপকার করার জন্য তোমাকে এটুকু করতেই হবে। এবং এটা কি হচ্ছে যে এটা পুরোপুরি ডিউটি। এবং কোথায় যাবে, এখানটায় কোথায় যেতে হবে তোমাকে? তোমার যদি কাছে হয় তো তুমি সুপ্রিম কোর্ট যাবে, আর যদি মানে দূরে হয় তাহলে হাইকোর্টে যাবে। তোমার যদি সুপ্রিম কোর্ট যদি কাছে থাকে তো সুপ্রিম কোর্ট যেতে পারবে, আর তোমার যদি সুপ্রিম কোর্ট দূরে থাকে তো হাইকোর্টে যেতে হবে। কারণ আমাদের কাছ থেকে যেহেতু বাংলা ভাষী আছি, আমাদের কাছ থেকে হাইকোর্ট কাছে, আমাদেরকে হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্টে গিয়ে আমাকে আপিল করতে হবে যে এই চোরটা প্রত্যেক দিন 9টার সময় অফিসে বসার কথা, সে বসছে প্রত্যেক দিন 11টার সময়, চলে যাচ্ছে 3টের সময়। সরকারি ব্লকের ঠিক একই রকম অবস্থা, 11টার সময় আসছে, 2 ঘন্টা বসছে, তারপরে চলে গেছে, যে কোনো ডিপার্টমেন্টে যাবে এরকম চলছে। তাহলে ওদেরকে কি করতে হয়? ম্যান্ডামেস, এগুলো আমাদেরকে জেনে প্রয়োগ করতে হবে। যখন জানছি আমাদের দেশে একটু টাকা পয়সাতে আর্থিক কমজোরি এবং সমস্ত জ্ঞান সবার কাছে নেই, এবং তার জন্য এই সরকারি কর্মচারীরা বেশি ফাঁকি মারছে, তো বেশি ফাঁকি মারতে দিলে হবে না। এবার দেখা বলছে তারপরে 3 নম্বরে হচ্ছে কোয়ারেন্ট। কোয়ারেন্ট মানে হচ্ছে অধিকার পিচ্ছ। কোয়ারেন্ট মানে অধিকার পিচ্ছ। এখানটায় বলা হয়েছে যে নট এলিজিবল কারা? যারা ধরো সরকারি চাকরি পেচ্ছে কিন্তু নট এলিজিবল, যেমন টিচার, মানে আমাকে ধরো যদি কোনো কলেজের প্রফেসর করে দেওয়া হয়, আমার কোনো ডিগ্রি নেই, আমি না করেছি মাস্টার্স করেছি, না এক্সাম নিট সেট দিয়েছি, না আমি ইন্টারভিউ দিয়েছি, ডাইরেক্ট প্রথম দিন থেকে কালকে বলে তোমার থেকে ক্লাস এসো। কোনো ব্যক্তি আমার বাড়ির পাশের কোনো ব্যক্তি কিন্তু জানতে পেরে নিয়েছে এই প্রফেসর হওয়ার যোগ্য নয়, তখন ও পুরো ডকুমেন্টস তথ্য নিয়ে কোথায় যাবে? ও হাইকোর্টে যাবে বা সুপ্রিম কোর্টে যাবে, বলে এই ব্যক্তি কোনো যোগ্য নেই, কোনো পরীক্ষার কোনো ডেট নেই, কোনো স্লিপ নেই, কোনো ইন্টারভিউ ডেট নেই, ডাইরেক্ট এক্সাম দিয়ে পরীক্ষা দিয়ে চলে গেছে। এরকম ডুপ্লিকেট বা টাকা দিয়েও চাকরি এরকম করে যদি নেয়, তো ঠিক এই কোয়ারেন্ট মানে প্রয়োগ করার পর তাকে তুমি ডাইরেক্ট আর্টিকেল 226 প্রয়োগ করে তুমি তাকে টার্মিনেট করতে পারবে এবং গভর্নমেন্ট জব থেকে বাদ দিতে পারবে। যে কোনো ক্ষেত্রে যদি চুরি করতে পারে, নট এলিজিবল হয়, তার ক্ষেত্রে কিন্তু এরকম ব্যবহার করা যায়, তার জন্য এটা কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হবে, কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে হবে না। যদি এরকম নট এলিজিবল হয়, যদি প্রফেসর হয়ে যায় এবং তার যোগ্যতা না থাকে, যতদিন পর্যন্ত সে স্যালারি নিয়েছে এবং সব স্যালারি কিন্তু ওকে ফেরত দিতে হবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে 3 নম্বর কমপ্লিট হলো। 4 নম্বর হচ্ছে প্রোহিবিশন মানে দেখো, প্রোহিবিশন মানে এটা একটা স্টে অর্ডার। প্রোহিবিশন মানে কি হচ্ছে? প্রতিষেধ। প্রোহিবিশন হচ্ছে এটাও কি হবে, তখন এটা হচ্ছে স্টে, টু স্টপ কি? টু স্টপ, মনে করো তোমার বাড়ি আছে, বাড়ির জন্য তুমি লোন নিয়েছিলে এবং লোন নেওয়ার পর তুমি কিন্তু লোনটা পরিশোধ করতে পারছো না। এবার ওর যে লোন ব্যাংক থেকে নিয়েছো বাড়ি দেখিয়ে, ওই বাড়িটা কিন্তু তোমাকে কি করবে? ব্যাংকওয়ালা নিজের আয়ত্ত নিয়ে নেবে। এবার তোমায় কি করতে হবে? এবং নিচু তুমি যদি ডিস্ট্রিক্ট কোর্টে হয়, ডিস্ট্রিক্ট কোর্টের পর তোমাকে কি হয়? হাইকোর্টে গিয়ে তোমাকে স্টে অর্ডার আনতে হবে। তার জন্য প্রোহিবিশন ব্যবহার করা হয়, স্টে অর্ডার। লোয়ার কোর্ট টু হাইকোর্ট এবং স্টে অর্ডার নিয়ে আসতে হবে, এবং স্টে অর্ডার অবশ্যই তারা দিয়ে দিবে। এবং যে কোনো গাড়ির ক্ষেত্রে হোক, তুমি ধরো একটা গাড়ি নিয়েছো, এটা হাইবা নিয়েছো, গাড়ি
হাইবা নিয়েছো, হাইবা নেওয়ার পর কী হচ্ছে, তুমি লোন ঠিক টাইমে তুমি পেমেন্ট করতে পারছো না। পেমেন্ট করার ক্ষেত্রে ফাইন্যান্সওয়ালারা আর কোর্ট মিলে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট মিলে তোমার গাড়িটা ধরে এবং ওকে আটকে দিয়েছে। তখন তোমার কী করতে হবে, সোজাসুজি হাইকোর্ট চলে যেতে হবে। 226 প্রয়োগ করার পর হাইকোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসতে হবে। স্টে অর্ডার নেওয়ার পর তোমার কিছু টাইম দেওয়া হবে, গাড়িটা চালাবে, চালার পর আস্তে 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 তুমি তার গাড়ির লোন তুমি মিটিয়ে দেবে। এই দায়িত্ব নিয়ে তুমি আসবে হাইকোর্ট থেকে, সেটাকে বলা হয়েছে। এরপর হচ্ছে সার্জারি। সার্জারি ঠিক একই রকম হচ্ছে, এটাও হচ্ছে হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট, এবং এটি দেখায় যে কোনো, ধরো হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সুপ্রিম কোর্ট, 3টি ভাগের ডেটা মানে কোর্ট আছে। এই কোর্টে কী হয় যে নিজের এরিয়ার বাইরে কোনো যদি তোমার কেস হয়েছে, নিজে ধরো আমি বীরভূমে আছি, ধরো আমার কেস হলো, ধরো আমার ঝাড়খণ্ডে গিয়ে হয়ে গেল বা রাজস্থানে গিয়ে হয়ে গেল, নিজের এরিয়ার বাইরে হলো, নিজের এরিয়ার বাইরে হলো। তারপরে হচ্ছে যে এমন কোনো একটা কেস হলো, সেটা অনিশ্চিত রায় এলো, যেমন আমি কাজটা করিয়েই নিই, সে ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়ে দিল, আমাকে হাইকোর্টে গিয়ে প্রুভ করতে হবে। হাইকোর্টে এমন কোনো রায় দিয়ে দিল, সেটা আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে প্রুভ করতে হবে, অনিশ্চিত আয়। তারপরে হচ্ছে যে অপ্রাকৃতিক, মানে এমন কোনো হচ্ছে প্রাকৃতিক না, তুমি 100 গরু চুরি করেছো, 100টা লরি চুরি করেছো, যদি বলে দেয় তুমি 100 লরি চুরি করে রাখবো কোথায় আমাকে, এরকম যদি রায় দিয়ে দেয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি সার্জারি করতে পারো। হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। তো এখানটায় মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে 5 প্রকারের রিট দিয়ে আছে, সেটা হচ্ছে হোবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, কোয়ারেন্ট, আর হচ্ছে প্রোহিবিশন, আর হচ্ছে সার্জারি। এই 5টি প্রয়োগ কিন্তু প্রয়োগ করতে পারবো, কিন্তু ধ্যান রাখবে তোমার কাছে আমাদেরকে তো দিল্লি যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। দিল্লি গিয়ে আমাকে আর্টিকেল 32 মৌলিক অধিকারে আমি প্রয়োগ করতে পারবো, কিন্তু আমাকে সব থেকে বেশি আমার কাজ হচ্ছে হাইকোর্ট, আমাকে হাইকোর্টে আমাকে ক্ষমতায় প্রয়োগ করতে হবে। দেখো, কিন্তু একটা ধ্যান মনে রাখবে, যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে, যদি মানে কার রিট বার করার ক্ষমতা কার বেশি আছে, রিট বার করার ক্ষমতা কার বেশি আছে, যদি বলা হয় হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট রিট বার করার ক্ষমতা কার বেশি আছে, তো তোমরা বলবে যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শুধু খালি মৌলিক অধিকারের রিট বার করতে পারবে, মৌলিক অধিকারের রিট বার করতে পারবে, ফান্ডামেন্টাল রাইট, আমি শুধু খালি লিখলাম, মৌলিক অধিকারে রিট বাই করতে পারবে। আর হাইকোর্ট হচ্ছে যে কোনো প্রকারের রিট বার করতে পারবে। যেমন ধরো হচ্ছে সম্পত্তির অধিকার হচ্ছে আইনি অধিকার, তুমি সম্পত্তির হচ্ছে অধিকার নিয়ে তুমি যদি সুপ্রিম কোর্ট চলে যাও, তোমাকে বেড়িন তাড়িয়ে দেবে। কিন্তু হাইকোর্ট তোমাকে বলবে এসো, তোমার যদি সম্পত্তি কেউ যদি কবজা করে নিয়ে আছে, সেই রিট বার করে তোমাকে আমি সাহায্য করব, হাইকোর্ট। তাহলে হাইকোর্ট বেশি পাওয়ারফুল হলো, এই রিটের ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট পাওয়ারফুল হলো, তোমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা আর্টিকেল 32 আমাদের কমপ্লিট হলো। তোমাদেরকে আর্টিকেল 32 একটাই কি, আর্টিকেল 32 হচ্ছে যে গ্যারান্টেড কি সংবিধানের সোল এবং হৃদয় বলা হয়েছে, মানে আত্মা এবং হৃদয় বলা হয়েছে, প্রোটেকশন দেয় এখানটায় হচ্ছে, বা গ্যারান্টি দেয় যে আমি আমি প্রোটেকশন করব, বা আমি একে মানে পুরো সাইড থেকে কভার করব, বলা হয়। 5 প্রকারের রিট বাই করে কোর্ট, মানে অর্ডার অফ কোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্ট যাবে তুমি 32 প্রয়োগ করে, হাইকোর্ট যাবে 226 প্রয়োগ করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।